13 নভেম্বর ঘিরে নাশকতার ছক করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। পুরান ঢাকায় আদালত এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা। নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের, মন্তব্য ফখরুলের। অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের নাম মই। সারা দেশে বন্ধ সরকারি প্রাথমিকের পাঠদান, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শিক্ষকদের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ রাজধানীর 5টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনাও ছিল দলটির। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। সোমবার গভীর রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে 2 জন ব্যক্তি এসে মিরপুর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভিতরে ককটেল ছুটছে। মুহূর্তে ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় কার্যালয়ের মূল ফটক। একই কায়দায় মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে করে আসা 2 জন। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দাঁড়ানো অবস্থায় 2টি বাসই আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে তারা গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন, যে কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে সর্বনাশ হবে দেশের। একটি মহল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা সঠিক হবে না। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন ইফতেখার রেজা। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে এক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি মহল নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আমরা চাই অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীতে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে মঈন খান বলেন, 5 আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে। সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল 5ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতৈক্যে পৌঁছতে না পারায় এখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজ থেকে একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয় ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরেও সরকার সিদ্ধান্ত যে, তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো না, সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। 4টি সংসদীয় আসনই বহালের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ রায় দিয়েছে। এর আগে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাট প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াত ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা ট্রাক মালিক সমিতি হাইকোর্টে 2টি রিট দায়ের করে। গত 16 সেপ্টেম্বর বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে 4টি আসন থেকে কমিয়ে বাগেরহাটকে 3 আসনে ভাগ করা হয়। সেটা আইনের ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। সুতরাং আদালত এর স্যাটিসফাইড করে বাগেরহাটে 4টি সিট পুনর্বহালের জন্য আদেশ প্রদান করেছেন। 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98 এবং 198কে যোগ করেছিল গাজীপুরে। সে 198টিকে এলিমিনেট করে 90 সিট, আসন সংখ্যা 98 যেটা, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবি না মানলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা দেবার ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন। সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল, জানাচ্ছেন নূর হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার সহকারী শিক্ষক অংশ নেন। সরকারি অন্যান্য চাকুরিজীবীদের তুলনায় বৈষম্যের শিকার অভিযোগ করে দ্রুত 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। এই একই যোগ্যতা নিয়ে এমনকি এর থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অন্যান্য সেক্টরে 10ম এবং 9ম গ্রেড পাচ্ছে। যারা শিক্ষার ভিত্তি তৈরি করে তাদেরকে 3rd ক্লাস রেখে আপনারা এই জাতিকে কিভাবে 1st ক্লাস তৈরি করবেন। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন আলোচনায় কোনো সমাধান না আসায় রাজপথে নামতে হয়েছে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। আজ প্রাইমারিতে 85% শিক্ষক মাস্টার ডিগ্রি পাস, কেন তাদের তৃতীয় শ্রেণী রাখা হয়েছে? সরকার বিভিন্ন সময়তে আমাদের সাথে তালবাহানা করে আমাদের এই দাবিকে দাবিয়ে রেখেছে। মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের উপরে এই হামলা নিন্দার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের দাবি দেওয়া পূরণ না করেন তারা আমরা বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি পালন করতে বাধ্য হব। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো দেশের 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। এতে আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। আমাদের সন্তানদের অসুবিধা হচ্ছে, ভবিষ্যৎটা খারাপ হচ্ছে, কারণ সামনে পরীক্ষা কয়দিন পরে। এই অবস্থাতে কর্মবিরতি উচিত না। আসলে সামনে পরীক্ষা, লেখাপড়া হচ্ছে না, বাইরে খেলাধুলা করে বেড়াচ্ছে আর শিক্ষকরা বলছে। তা আমার মনে হয় সরকার তাদের যৌক্তিক দাবিটা যতটুকু সম্ভব মেনে নিয়ে তাদের স্কুলে ফিরে আসার জন্য পাঠদান কার্যক্রমে ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার দাবি অভিভাবকদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দোসর অভিযোগ এনে কিশোরগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাংবাদিক আহসান হাবিব বরুণ। তিনি অভিযোগ করেন, মনোনয়নপ্রাপ্ত জালাল উদ্দিন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের দোসর।
বিগত 15 বছর দলের কোনো কর্মকাণ্ডে না থেকে উল্টো আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে নানাভাবে সুবিধা নিয়েছেন। এই ফেসিবাদের দোসর বিএনপির প্রতি অবিশ্বস্ত, চাঁদাবাজ, দখলবাজ অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ক্ষতি করে বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেবে না সরকার। সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন। বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সব স্টেক হোল্ডার এবং শ্রমিকদের সঙ্গে কথাও হয়েছে। এখন শ্রমিকরা বলছে কথা হয়নি। তারপরও যেহেতু ব্যবসায়ীদের অভিযোগ এসেছে, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে পর্যালোচনার আহ্বান জানান উপদেষ্টা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ প্রসঙ্গ। দলের প্রয়োজনেই টেস্টে অধিনায়কের দায়িত্ব আবার কাঁধে তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাজিয়েছেন টেস্ট দল নিয়ে নতুন পরিকল্পনাও। বাস্তবায়নটা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু করতে চান তিনি। তাই 2 টেস্টেই জয় চান স্বাগতিক অধিনায়ক। এদিকে বাংলাদেশের মাটিতে টেস্ট জয়ের ইতিহাস গড়তে চায় আয়ারল্যান্ড। সিলেটে কাল সকালে 9:30টায় শুরু হবে ম্যাচ। সিলেট থেকে আনিস রহমানের ছবিতে মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। প্রায় 4 মাস পর আবারও সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজেই টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত আবার তাকেই নেতৃত্বে ফিরিয়েছে বিসিবি। সবকিছু ভুলে তাই নতুন করে শুরু করতে চান টেস্ট অধিনায়ক। ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়। তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। নিজেদের খেলা শেষ 10 ম্যাচে 2 জয় আর 1 ড্র ছাড়া বাকিগুলোতে পরাজয় সঙ্গী ছিল বাংলাদেশের, যার অন্যতম প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। এবার সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে চান শান্ত। বছরের শেষ 2 টেস্টে তাই ভালো কিছুর স্বপ্নই দেখছেন স্বাগতিক দলের অধিনায়ক। সো ইম্পর্টেন্ট হলো এই 2টা ম্যাচ আমরা কিভাবে কত ভালো ক্রিকেট খেলতেছি। কারণ আপনি যদি দেখেন নেক্সট টেস্ট ম্যাচ আবার এপ্রিলে, প্ল্যানটা এরকমই। আমাদের আলটিমেট একটা গোল আছে, বাট আমি প্রায়োরিটি দিচ্ছি এখন আপাতত এই 2টা টেস্ট ম্যাচ। অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে এবং টার্গেট। এদিকে টেস্ট ক্রিকেটে নতুন হলেও নিজেদের খেলা শেষ 3 ম্যাচে জিতেছে আয়ারল্যান্ড। আত্মবিশ্বাসটা উঁচুতে থাকলেও বাংলাদেশের মাটিতে টেস্ট জেতা বেশ কঠিন হবে বলে মানছেন আইরিশ অধিনায়ক। তবে সাদা পোশাকে নতুন ইতিহাস গড়তে চান তারা। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে, কোয়ালিটি প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলছে। আমরা খেলি আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে, তাই এই মানের দলের বিপক্ষে খেলা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ওপেনিং কম্বিনেশনে ফিরছেন মাহমুদুল হাসান জয়। অভিষেক হতে পারে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।